মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ফ্লাড লাইটের তীব্র আলোয় আকাশটা যেন দিনের মতো উজ্জ্বল হয়ে আছে। গ্যালারিতে হাজার হাজার মানুষ, অথচ কয়েক হাত দূরেই স্টেডিয়ামের সীমানা ঘেঁষে যে ঘিঞ্জি বস্তিটা আছে সেখানে ঘুটঘুটে অন্ধকার। স্টেডিয়ামের বিশাল জায়ান্ট স্ক্রিনে একটা মুখ বারবার দেখা যাচ্ছে। 15 বছরের এক কিশোরী সুমি, তার পরনে বাংলাদেশের জাতীয় দলের জার্সি, হাতে একটা পুরনো গ্রিপ লাগানো দামি ব্যাট। ঘামে কার কপাল ভিজে আছে, কিন্তু চোখ দুটো ঠিক যেন বাঘিনীর মতো জ্বলছে। অবিশ্বাস্য অবিশ্বাস্য এক ম্যাচ, শেষ এক বল 4 রান। বাংলাদেশ যদি আজ এই এশিয়া কাপ ফাইনাল জিততে পারে, তবে সেটা হবে এই অদম্য কিশোরী সুমির হাত ধরে। বোলার দৌড়ে আসছেন, সুমি তার পজিশন নিল, পুরো বাংলাদেশ যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। সুমি ব্যাটটা শক্ত করে ধরল, কিন্তু তার মনের ভেতর এই মুহূর্তে ক্রিকেট নেই। সেখানে ভাসছে 10 বছর আগের একটি বর্ষার রাত, যখন মিরপুরের এই ড্রেনের পাশের বস্তিতে পলিথিনের ছাদ চুইয়ে পড়া বৃষ্টিতে তার মা কাঁপছিলেন। সেই ড্রেনের গন্ধ আর সেই অন্ধকার থেকে আজকের এই আলোর ঝলকানি পর্যন্ত পৌঁছতে সুমিকে কতটা রক্ত আর জল ঝরাতে হয়েছে তা কি জানে এই হাজার হাজার দর্শক? সুমি বড় হয়েছে মিরপুর 10 নম্বরের এক স্যাঁতস্যাঁতে গলিতে। তার বাবা ছিলেন একজন সাধারণ রিক্সা চালক। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু হাসি ছিল অটুট। কিন্তু 10 বছর আগে এক ঝড়ের রাতে সব শেষ হয়ে যায়। রিক্সা চালিয়ে ফেরার পথে এক ট্রাকের ধাক্কায় সুমির বাবা চিরতরে হারিয়ে যান। সুমির বয়স তখন মাত্র 5। মায়ের চোখের জল দেখার বয়স তখনও সুমির হয়নি, কিন্তু পেটের ক্ষুধা তাকে দ্রুত বড় করে দিল। বাবা মারা যাওয়ার পর সুমির মা লোকের বাসায় কাজ শুরু করেন, কিন্তু সেই সামান্য আয়ে বাসা ভাড়া আর সুমির স্কুলের খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে। তার উপর বছর 3 আগে সুমির মা হঠাৎ করেই প্যারালাইজড হয়ে যান। এক পাশ অবশ হয়ে গেল তার। সুমি তখন 11 বছরের কিশোরী। হাতে বই থাকার কথা ছিল, অথচ তার হাতে চলে এলো একটা ময়লার বস্তা। সকাল 5টায় যখন পুরো ঢাকা শহর ঘুমিয়ে থাকে, সুমি তখন ডাস্টবিনের ময়লা কুড়ায়। প্লাস্টিকের বোতল, কাঁচ, ভাঙা লোহা এসব বিক্রি করে প্রতিদিন যে 100-150 টাকা পায়, তা দিয়েই চলে মা আর মেয়ের জীবন। সুমি তার প্যারালাইজড মাকে খাইয়ে দিয়ে যখন ময়লা কুড়াতে বেরোয়, তখন রাস্তার ধারের কুকুরগুলো তার দিকে করুণার চোখে তাকায়। কিন্তু সুমি কারো করুণা চায় না, তার একটাই লক্ষ্য, মায়ের ওষুধ আর দুবেলা খাবার। সুমির ডাস্টবিনের কাজটা ছিল মিরপুর স্টেডিয়ামের আশেপাশের এলাকায়। স্টেডিয়ামের উঁচু দেয়ালের ফাঁক দিয়ে কখনো কখনো দেখা যেত সবুজ ঘাসের মাঠ। সুমি দূর থেকে তাকিয়ে থাকত। সেখানে পরিষ্কার ধবধবে কাপড় পরে মেয়েরা ক্রিকেট খেলে। সুমি ভাবত, ইস, ওই ঘাসের ওপর যদি একদিন দাঁড়াতে পারতাম। একদিন ডাস্টবিনে ময়লা খুঁজতে খুঁজতে সুমি একটা জিনিস পেল, একটা আধ ভাঙা ক্রিকেট ব্যাট। কেউ হয়তো অকেজো ভেবে ফেলে দিয়েছে। সুমির কাছে ওটা ছিল কোনো রাজপ্রাসাদের চাবিকাঠি। সে ওটা লুকিয়ে বস্তির ঘরে নিয়ে এলো। মা জিজ্ঞেস করলেন, সুমি, এই ভাঙা কাঠ দিয়ে কি করবি মা? সুমি হাসল, ম্লান সেই হাসি। সে বলল, মা, এটা কাঠ না, এটা আমার ভাগ্য। আমি এটা দিয়ে আমাদের দুঃখগুলো দূরে পাঠিয়ে দেব। বস্তি থেকে দূরে এক পরিত্যক্ত খালি জায়গায় সুমি রোজ বিকেলে প্র্যাকটিস করতে শুরু করল। তার কোনো বল ছিল না। সে কাপড়ের টুকরো পেঁচিয়ে গোল করে গোল্লা বানাতো আর সেই ভাঙা তক্তা দিয়ে দেয়ালে বাড়ি মারত। পাড়ার ছেলেরা তাকে দেখে হাসত। ওই দেখ, টোকাই মেয়ে আসছে ক্রিকেটার হতে। আরে সুমি, ড্রেনের ময়লা পরিষ্কার কর, মাঠের শখ দিয়ে তোর কাজ নেই। সুমির কানে কথাগুলো যেত, কিন্তু হৃদয়ে পৌঁছত না। সে শুধু ভাবত, একদিন এই তক্তা দিয়েই সবার অপমানের জবাব দেবে সে। এক শুক্রবার বিকেলে বস্তির কাছের মাঠে এলাকার এক প্রভাবশালী নেতার ছেলের নেতৃত্বে খেলা হচ্ছিল। সুমি তখন পাশ দিয়ে তার ময়লার বস্তা নিয়ে ফিরছে। হঠাৎ তাদের একটা বল সুমির পায়ের কাছে এসে থামল। নেতার ছেলে চিৎকার করে বলল, ওই টোকাই, বলটা দিয়ে যা। সুমি বলটা হাতে নিল। তার মনের ভেতর হঠাৎই জেদ চেপে বসল। সে বলটা ছুঁড়ে দেওয়ার বদলে মাটিতে ড্রপ দিয়ে একটা জোরালো থ্রো করল। বলটা সরাসরি স্টাম্পে গিয়ে লাগল। মাঠে থাকা সবাই থমকে গেল। ওই বয়সের একটা মেয়ের গায়ের জোর আর নিখুঁত নিশান দেখে সবাই অবাক। সুমি সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু নেতার ছেলে সেটা মেনে নিতে পারল না। সে ভাবল, এক ময়লাওয়ালি মেয়ে তার স্টাম্প ভেঙে দিল। এত ভাব কিসের? তুই জানিস আমি কে?
এই তক্তা দিয়ে কি করিস তুই? বলেই সে সুমির সেই অতি প্রিয় ভাঙা ব্যাটটা কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিল। সেটা মাঝখান থেকে ভেঙে 2 টুকরো হয়ে গেল। সুমি কথা বলল না, তার 2 চোখ বেয়ে জল পড়ল না, বরং আগুন বেরোতে লাগলো। সে ভাঙা তক্তা দুটো কুড়িয়ে নিয়ে বলল, আজ আমার কাঠ ভেঙেছেন, একদিন আমি আপনাদের সবার অহংকার ভেঙে দেব। সেদিন রাতে সুমি এক ফোঁটাও ঘুমায়নি। মায়ের পায়ের কাছে বসে সে শুধু কেঁদেছে আর মনে মনে শপথ করেছে তাকে বড় ক্রিকেটার হতে হবে, যেভাবেই হোক। সুমির মায়ের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। একদিন সকালে সুমি দেখল তার মা নিঃশ্বাস নিতে পারছেন না। ঘরে 1 ফোঁটা চাল নেই, মায়ের ওষুধের শেষ পাতাটাও খালি। সুমি পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে লাগলো। সে তার ময়লা কুড়ানোর মহাজনের আছে গেল কিছু টাকা ধার নিতে। মহাজন তাকে অপমান করে তাড়িয়ে দিল। টোকাইকে আবার ধার কিসের? যা কাজ করগে। সুমি কাঁদতে কাঁদতে মিরপুর ইনডোর স্টেডিয়ামের গেটের সামনে গিয়ে বসে পড়ল। তার পরনে ছেঁড়া কামিজ, চুলগুলো রুক্ষ। তখনই সেখান দিয়ে গাড়ি নিয়ে ঢুকছিলেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সাবেক কোচ এবং এখনকার প্রধান নির্বাচক ফাহিমিদা সুলতানা। গাড়িটা সুমির সামনে দিয়ে যাওয়ার সময় সুমি এক মুহূর্তের জন্য তার চোখ তুলে তাকালো। সেই চোখে এমন এক অদ্ভুত জেদ আর হাহাকার ছিল যে ফাহিমিদা ম্যাডাম গাড়িটা থামালে বাধ্য হলেন। তিনি গাড়ি থেকে নেমে সুমির কাছে গেলেন, বললেন, কি হয়েছে তোমার? এখানে বসে আছো কেন? ম্যাডাম, আমার মা খুব অসুস্থ, আমাকে কিছু কাজ দিবেন? আমি পরিশ্রম করতে পারি। ফাহিমিদা ম্যাডাম সুমির হাতের দিকে তাকালেন, দেখলেন সুমির হাতের তালুগুলো শক্ত হয়ে গেছে। তক্তা দিয়ে প্র্যাকটিস করতে করতে হাতে কড়া পড়ে গেছে। তিনি অভিজ্ঞ মানুষ, চিনতে পারলেন এই হাতের তালু কোনো সাধারণ মেয়ের নয়, এ এক যোদ্ধার হাত। তিনি সুমিকে কিছু টাকা দিলেন এবং বললেন, তোমার মাকে হাসপাতালে নাও, আর শোনো, কাল সকালে এই মাঠে এসো। আমি দেখতে চাই তোমার হাত কত কাজ করতে পারে। সুমি কি পারবে তার প্যারালাইজড মাকে বাঁচাতে? ফাহিমিদা ম্যাডাম কি তাকে আসলেই ক্রিকেটে সুযোগ দেবেন, নাকি তাকে দিয়ে মাঠ পরিষ্কারের কাজ করাবেন? আর মিরপুরের সেই অন্ধকার বস্তি থেকে সুমি কিভাবে দিল্লির 100 কোটির ম্যাচ পর্যন্ত পৌঁছবে? সেই রোমহর্ষক কাহিনী জানতে হলে দেখুন এই গল্পের 2য় খণ্ড, যেখানে সুমি প্রথমবার দামি ব্যাট হাতে নেবে এবং এমন এক টুইস্ট আসবে যা সুমির জীবনকে ওলটপালট করে দেবে। সুমি কি সব বাধা জয় করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান আর 2য় খণ্ডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়াম, যেখানে প্রতিদিন শয়ে শয়ে তরুণী প্র্যাকটিস করতে আসে। তাদের কারোর পরনে ব্র্যান্ডেড জুতো, কারোর হাতে লক্ষ টাকার কিট ব্যাগ। কিন্তু সেই গেটের সামনে আজ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। 15 বছরের এক কিশোরী, যার গায়ে তালি দেওয়া নোংরা জামা, পায়ে এক পাটি স্যান্ডেল ছেঁড়া আর হাতে প্লাস্টিকের সেই চিরচেনা ময়লা কুড়ানোর বস্তা। সেদিন ফাহমিদা ম্যাডাম তাকে আসতে বলেছিলেন। সুমি যখন ভেতরে ঢোকার চেষ্টা করল, সিকিউরিটি গার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই টোকাই, এখানে কি চাস? যা এখানে কে, এটা ভিক্ষা করার জায়গা না। সুমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সে জানত আজ যদি সে ফিরে যায় তবে তার মায়ের জীবনের বাতি চিরতরে নিভে যাবে। ঠিক তখনই ফাহমিদা ম্যাডামের গাড়ি গেট দিয়ে ভেতরে ঢুকল। তিনি গাড়ি থেকে নেমে সুমিকে দেখে গার্ডকে ধমক দিলেন এবং সুমিকে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে পা রেখে সুমি যেন এক অন্য পৃথিবীতে চলে এলো। ঝকঝকে সবুজ মাঠ, নেটের ভেতর ধমাধম বল মারার শব্দ। কিন্তু সুমিকে দেখে বাকি মেয়েরা হাসাহাসি শুরু করল। তারা ভাবতেও পারেনি এই ময়লা কুড়ানো মেয়েটি তাদের সাথে খেলবে। ফাহমিদা ম্যাডাম সুমিকে একটা নতুন ব্যাট ধরিয়ে দিলেন। সুমি হাত দিয়ে ব্যাটটা ছুঁয়ে দেখল। জীবনে প্রথমবারের মতো একটা আসল ক্রিকেট ব্যাট হাতে নিয়েছে সে। এতদিন সে খেলেছে তক্তা দিয়ে, আজ তার হাতে দেশের স্বপ্ন। সুমি, আমি দেখতে চাই তোমার হাত কতটুকু কথা বলে। যাও, ওই নেটের ভেতর গিয়ে দাঁড়াও। কোচ অঞ্জলিকে ডাকা হলো। অঞ্জলি ঢাকার একজন কঠোর এবং রুক্ষ স্বভাবের কোচ। তিনি সুমিকে দেখে মুখ বাঁকালেন। ম্যাডাম, আপনি কি সিরিয়াস? এই টোকাই মেয়েকে দিয়ে আপনি ন্যাশনাল টিমের ট্রায়াল নেবেন? ও তো ব্যাট ধরতেই জানে না। ফাহমিদা ম্যাডাম শুধু হাসলেন, বললেন, শুরু তো করুক। অঞ্জলি কোচ একজন ফাস্ট বোলারকে ডাকলেন এবং বললেন, একে এমন বল করো যেন দ্বিতীয়বার এই মাঠে ঢোকার সাহস না পায়। প্রথম বলটা সুমির মাথার পাশ দিয়ে সাঁ করে বেরিয়ে গেল। সুমি থতমত খেয়ে গেল। তক্তার চেয়ে ব্যাট অনেক ভারী,
দ্বিতীয় বলটা তার প্যাডে এসে লাগলো। সুমি ব্যথায় কুঁকড়ে গেল। গ্যালারি থেকে অন্য মেয়েরা হাসছে। আরে ডাস্টবিনে ফিরে যা, এটা তোর কাজ না। সুমির চোখ বন্ধ পড়ল। তার মনে পড়ল সেই নেতার ছেলের কথা, যে তার তক্তা ভেঙে দিয়েছিল। তার মনে পড়ল মায়ের সেই অসুস্থ মুখ। সে বিড়বিড় করে নিজেকে বলল, সুমি, হয় মারবি না হয় মরবি, ফিরে যাওয়ার জায়গা তোর নেই। তৃতীয় বল। বোলার দ্রুত দৌড়ে এসে বল ছুড়লেন। সুমি এবার এক পা এগিয়ে এলো। ব্যাটের মাঝখানে বলটা লাগার সাথে সাথে একটা দারুণ শব্দ হলো। বলটা নেটের ওপর দিয়ে গিয়ে পাশের গ্যালারিতে পড়ল। পুরো মাঠ নিস্তব্ধ। অঞ্জলি কোচের হাতের শীষটা মুখ থেকে পড়ে গেল। সুমি এরপরের 5টি বলের 3টেই মাঠের বাইরে পাঠালো। তার কোনো টেকনিক ছিল না, ছিল শুধু অসম্ভব গায়ের জোর আর নিখুঁত নিশান। সুমি একাডেমিতে ভর্তি হলো। ফাহমিদা ম্যাডাম তার থাকা আর খাবারের ব্যবস্থা করে দিলেন। কিন্তু লড়াইটা কেবল শুরু হয়েছিল। সুমি যখন ড্রেসিং রুমে যেত, বাকি মেয়েরা তাদের ব্যাগ লুকিয়ে রাখত। তারা ভাবত সুমি হয়তো তাদের দামি জিনিস চুরি করবে। কেউ তার সাথে বসে ভাত খেত না। সুমি একা এক কোণে ঠান্ডা ডাল ভাত খেত। তার সবচেয়ে বড় কষ্ট হতো যখন প্র্যাকটিস শেষে তাকে আবারও মিরপুরে সেই বস্তিতে ফিরে যেতে হতো, কারণ তার মা সেখানে একা পড়ে থাকেন। মায়ের অবস্থা খুব একটা ভালো ছিল না। প্যারালাইজড মা শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলেন। সুমি প্র্যাকটিস থেকে ফিরে মায়ের সেবা করত, রাতে মোমবাতির আলোয় ব্যাটটা মুছত। একদিন তার এক সতীর্থ সুমিকে বস্তির ভেতর ময়লা কুড়াতে দেখে ফেলল। পরদিন পুরো একাডেমিতে রটে গেল যে সুমি আসলে একজন ময়লাওয়ালি। সেদিন প্র্যাকটিসের সময় সুমির কিটব্যাগটা কেউ ড্রেনের ময়লার ভেতর ফেলে দিল। সুমি যখন ড্রেন থেকে তার ব্যাগটা তুলল, তার চারপাশ ঘিরে সবাই হাসছিল। সুমি চিৎকার করে বলল, আমি ময়লা পরিষ্কার করি বলে আমি ছোট হয়ে গেছি, কিন্তু এই ড্রেনের ময়লার চেয়ে আপনাদের মনের ময়লা অনেক বেশি দুর্গন্ধযুক্ত। সেদিন সুমি ঠিক করল সে মুখ দিয়ে নয়, তার ব্যাট দিয়ে জবাব দেবে। 3 মাস পার হয়ে গেল। সুমি এখন আর সেই আগের সুমি নেই। অঞ্জলি কোচের কঠোর শাসনে সে এখন একজন মারকুটে ওপেনার। তার ভেতরে যেন একটা আগ্নেয়গিরি জ্বলছে। ঠিক সেই সময়ে ঢাকায় এলেন ভারতের একজন বড় স্পোর্টস প্রমোটার। নাম তার রাজীব শর্মা। তিনি বাংলাদেশে এসেছিলেন নতুন প্রতিভা খুঁজতে। তিনি একটি বড় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করছেন দিল্লিতে, যেখানে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি 100 কোটি টাকা। ফাহমিদা ম্যাডাম রাজীবকে সুমির খেলা দেখালেন। সেদিন সুমি একটা লোকাল টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল। সে একাই মাত্র 40 বলে 80 রান করে ম্যাচটা জিতিয়ে দিল। রাজীব শর্মা সুমির ব্যাটিং দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি সুমির কাছে গিয়ে বললেন, বেটা, তোমার ব্যাটে জাদু আছে। তুমি কি ইন্ডিয়ায় গিয়ে আমাদের এই বড় টুর্নামেন্টে খেলবে? তোমার দল যদি জেতে, তবে পার্সোনাল বোনাস হিসেবে তুমি পাবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা! সুমির মাথা ঝিমঝিম করে উঠল। বাংলাদেশের টাকায় যা প্রায় 1 কোটি 20 লক্ষ টাকারও ওপরে। সুমি ভাবল, এই টাকাটা পেলে সে তার মাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পারবে। তাদের একটা নিজের বাড়ি হবে। সুমি রাজি হলো, কিন্তু নিয়তি কি তাকে এত সহজে জিততে দেবে? দিল্লি যাওয়ার দিন ঠিক হলো। সুমি খুব খুশি। সে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি আসছি, 1 কোটি টাকা নিয়ে ফিরবো, তুমি আর কষ্ট করবে না। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার মাত্র 2 ঘন্টা আগে সুমির কাছে একটা ফোন এলো। বস্তির এক প্রতিবেশী ফোন করে কাঁদছে, সুমি, তাড়াতাড়ি আয়, তোর মার স্ট্রোক হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু টাকা ছাড়া কেউ ভর্তি নিচ্ছে না। তোর মা তোকে শেষবার দেখতে চাইছে। সুমির পায়ের তলা থেকে মাটি সরে গেল। একদিকে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, দিল্লির সেই 100 কোটির ম্যাচ, আর অন্যদিকে তার মৃত্যুর সাথে লড়তে থাকা মা। সুমি কি করবে এখন? সে কি মায়ের কাছে ফিরে যাবে, নাকি দেশের হয়ে বিমানে উঠবে? সে কি পারবে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে? সুমি কি দিল্লির বিমানে উঠতে পেরেছিল? 1 কোটি টাকার সেই স্বপ্নের কি হলো? আর সেই 100 কোটির ম্যাচে সুমিকে কেন টোকাই বলে অপমান করা হয়েছিল? সবচেয়ে বড় রহস্য, সুমির মা কি বেঁচে আছেন? এই সব প্রশ্নের উত্তর মিলবে গল্পের শেষ খণ্ডে, যেখানে সুমি সারা বিশ্বকে দেখিয়ে দেবে যে বাংলাদেশের এক বস্তির মেয়েও বিশ্ব জয় করতে পারে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চারদিকে মানুষের কোলাহল, কিন্তু সুমির কানে কোনো শব্দ নেই। তার ফোনের ওপাশ থেকে আসা প্রতিবেশীর সেই কান্না মেশানো কণ্ঠস্বর, তোর মা তোকে শেষবার দেখতে চাইছে। সুমির কলিজায় তীরের মতো বিঁধছে। সুমির চোখে জল নেই,
আছে এক শূন্য দৃষ্টি। সে তার কিট ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে উল্টো পথে দৌড় দিতে চাইল। সে ভাবল, কি হবে এই 1 কোটি টাকা দিয়ে যদি আমার মাই বেঁচে না থাকে? ঠিক তখনই তার কাঁধে এক শক্ত হাতের স্পর্শ পেল সে। ফাহিমিনা ম্যাডাম। তিনি সুমির সামনে এসে দাঁড়ালেন। সুমি হাউমাউ করে কেঁদে উঠল। ম্যাডাম, আমি যাব না, আমার মা একা, আমাকে বস্তিতে ফিরে যেতে হবে। ফাহিমিদা ম্যাডাম সুমির 2 কাঁধ ধরে ঝাঁকুনি দিলেন। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, সুমি, তুমি যদি আজ ফিরে যাও তোমার মায়ের ওষুধের টাকা হবে না। আজ তোমার ফিরে যাওয়ার মানে হলো দারিদ্র্যের কাছে হার মেনে নেওয়া। তুমি যাও সুমি, দেশের জন্য লড়তে যাও। আমি কথা দিচ্ছি তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব আমার। আমি নিজে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করাচ্ছি। তুমি যদি ওখান থেকে 1 কোটি টাকা জিতে ফিরতে পারো তবেই তোমার মায়ের সেরা চিকিৎসা হবে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি হেরে গিয়ে মায়ের মৃত্যু দেখবে নাকি জিতে গিয়ে তাকে জীবন দান করবে? সুমি স্থির হয়ে গেল। সে নিজের চোখের জল মুছল। বিমানে ওঠার সময় সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আমার মাকে দেখে রেখো, আমি যুদ্ধে যাচ্ছি। দিল্লি এয়ারপোর্টে যখন সুমি নামল, তার সামনে এক অন্য জগৎ। চকচকে রাস্তা, বিশাল হোটেল আর বিশ্বের বাঘা বাঘা সব মহিলা ক্রিকেটার। ভারতের রাজীব শর্মা তাকে স্বাগত জানালেন। কিন্তু সেখানেও সুমিকে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো। টুর্নামেন্টের আগে এক প্রেস কনফারেন্স ছিল। সেখানে এক বিদেশি সাংবাদিক সুমিকে বিদ্রূপ করে প্রশ্ন করলেন, আমরা শুনেছি আপনি নাকি ডাস্টবিনের ময়লা কুড়োতেন। আপনার কি মনে হয় দামি ব্যাটের চেয়ে ময়লার বস্তাটা আপনার হাতে বেশি মানায়? পুরো হল ঘরে হাসির রোল উঠল। সুমি মাইকটা হাতে নিল। সে ইংরাজি জানত না, তাই বাংলাতেই উত্তর দিল, আমি ময়লা কুড়িয়ে বড় হয়েছি বলেই আমি জানি কোনোটা হীরা আর কোনোটা কাঁচ। আমার হাতে এই ব্যাটটা আজ এক তলোয়ার, যা দিয়ে আমি আমার ভাগ্য বদলে দেব। আর ময়লা হাতে থাকে বলে মানুষ অপবিত্র হয় না। মানুষের চিন্তা যখন নোংরা হয় তখন সে অপবিত্র হয়। সুমির সেই বলিষ্ঠ উত্তর পরদিন ইন্ডিয়ার সব খবরের কাগজের হেডলাইন হল, দ্য ডাস্টবিন কুইন অফ ক্রিকেট। টুর্নামেন্ট শুরু হলো। সুমির দল একের পর এক ম্যাচ জিততে লাগল। সুমি যেন এক আগ্নেয়গিরি হয়ে মাঠে নামছে। তার প্রতিটি শটে ছিল সেই অভাবের জ্বালা, সেই বস্তির অন্ধকার আর সেই সতীর্থদের অপমানের জবাব। মাঝে মাঝে রাতে সুমি ভিডিও কল করত ফাহিমিদা ম্যাডামকে। দেখত মা হাসপাতালের বিছানায় অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছেন। মা কথা বলতে পারতেন না, শুধু চোখের কোন দিন জল গড়াত। সুমি ফোনে মায়ের উদ্দেশ্যে বলতো, মা, আর কয়েকটা দিন, আমি আসছি সোনা নিয়ে। ফাইনালে উঠল সুমির দল। প্রতিপক্ষ ছিল ভারতের এক শক্তিশালী টিম। স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ, 1 লক্ষ মানুষ চিৎকার করছে। সুমি জানত এই এক দিনই তার জীবন বদলে দিতে পারে। ম্যাচের শেষ পর্যায়ে শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতি। ধারাভাষ্যকার চিৎকার করছেন। বাংলাদেশের সুমি ব্যাটিং করছে। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল 24 রান। প্রথম 3 বলে মাত্র 6 রান এসেছে। এখন জয়ের সমীকরণ 3 বলে 18 রান, অর্থাৎ 3টি ছক্কা চাই। পুরো স্টেডিয়াম এখন সুমির বিরুদ্ধে চিৎকার করছে। বোলার ছিলেন বিশ্বের 1 নম্বর ফাস্ট বোলার। তিনি দৌড়ে আসছেন। প্রথম বল, বোলার একটি ধোকা দেওয়ার জন্য বাউন্সার মারলেন। সুমি প্রস্তুত ছিল। সে নিখুঁত পুল শট খেলল। বল গিয়ে আছড়ে পড়ল দর্শকদের মাঝে। ছক্কা। দ্বিতীয় বল, বোলার এবার বিভ্রান্ত। তিনি ইয়র্কার মারার চেষ্টা করলেন, কিন্তু সুমি ড্রাইভ করে বল পাঠিয়ে দিল মাঠের বাইরে। আবারও ছক্কা। পুরো মাঠ এখন নিস্তব্ধ। মানুষের মুখে কথা নেই। বোলার কাঁপছেন, ফিল্ডাররা ঘামছেন। জয়ের জন্য শেষ 1 বল, 6 রান। সুমি ক্রিজে দাঁড়িয়ে বুক ভরে দম নিলেন। তার কানে বাজছে তার মায়ের সেই শেষ কথাগুলো। সে ব্যাটটা শক্ত করে ধরল। বোলার গৌড়ে এলেন, বল ছুড়লেন। বলটা একটু লেন্থে পড়ল। সুমি হাঁটু গেড়ে বসে পড়ে এক দানবীয় স্লগ সুইপ খেলল। বলটা আকাশে এত উঁচুতে উঠল যে মনে হচ্ছিল ওটা আর ফিরে আসবে না। সবাই তাকিয়ে আছে। ফিল্ডার দৌড়াচ্ছেন সীমানার দিকে, কিন্তু না, বল গ্যালারির একদম শেষ তলায় গিয়ে আছড়ে পড়ল। হ্যাট্রিক ছক্কা। সুমি বিশ্বজয় করল। সে মাঠের মাঝখানে শুয়ে পড়ল। আকাশটা আজ তার কাছে অনেক ছোট মনে হচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সুমির হাতে যখন সেই 1 কোটি টাকার চেক আর ট্রফি তুলে দেওয়া হলো, সে কাঁপছিল। রাজীব শর্মা তাকে অভিনন্দন জানিয়ে বললেন, সুমি, তুমি আজ যা করেছ তা ইতিহাস।
সুমি মাইক্রোফোন হাতে নিয়ে শুধু একটা কথাই বলল, আমি এই ট্রফিটা আমার সেই ভাঙা তক্তাকে উৎসর্গ করছি, যা আমাকে লড়াই করতে শিখিয়েছিল। বিমানে করে সুমি যখন ঢাকায় নামল, সে সোজা চলে গেল হাসপাতালে। তার হাতে ফুলের তোড়া নয়, বরং সেই চেকটা। সে দেখল তার মা চোখ খুলেছেন, ফাহিমা ম্যাডাম পাশে দাঁড়িয়ে হাসছেন। সুমি মায়ের হাতটা ধরল। মা, আমি পেরেছি, আর কখনো তোমার ঘরে বৃষ্টির জল পড়বে না, আর কখনো তোমাকে ওষুধের জন্য ভাবতে হবে না। 1 বছর পর মিরপুরের সেই বস্তির পাশে এখন আর ময়লার স্তূপ নেই। সেখানে সুমি একটি ক্রিকেট একাডেমি খুলেছে। যে মেয়েটির হাতে একদিন ময়লার বস্তা ছিল, আজ তার হাতে থাকে শত শত গরিব মেয়ের ভবিষ্যৎ। সুমি তার মায়ের জন্য একটি সুন্দর বাড়ি বানিয়েছে। বাড়ির সামনে একটি সাইনবোর্ড লাগানো আছে, বাবার স্বপ্ন ও মায়ের হাসি। সুমি আজ শুধু একজন ক্রিকেটার নয়, সে বাংলাদেশের লাখো মেয়ের অনুপ্রেরণা। ভাগ্য কারো হাতে লেখা থাকে না, ভাগ্য গড়তে হয় নিজের হাতের ঘাম আর চোখের জল দিয়ে। আপনি যদি সুমির মতো লড়তে জানেন, তাহলে ডাস্টবিন থেকেও আপনি আকাশে পৌঁছতে পারেন। সুমির এই অবিশ্বাস্য লড়াই কি আপনাদের হৃদয় ছুঁতে পেরেছে? যদি পেরে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা প্রতিকূলতার সামনে হার মেনে নিতে চায়। আর হ্যাঁ, আমাদের এই সিরিজটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী নতুন গল্পের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।